জয়ানন্দিনী টেলে বাংলার সংবাদ সমীক্ষায় আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি মারিয়া সালাম এবং আমার সাথে আছেন মানিক মিয়াজি। মানিক ভাই, ঈদ মোবারক। আবার নতুন করে জানাচ্ছি, যেহেতু ঈদের পরে আমরা প্রথম, এটাই আমাদের সংবাদ সমীক্ষা এবং একই সাথে আপনাকে শুভেচ্ছা। ঈদ মোবারক আপনাকেও এবং যারা শুনছেন সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, আপনারা জানেন যে গতবারের যে আমাদের সংবাদ সমীক্ষা ছিল সেইখানে আমরা আসলে ঈদ নিয়ে কথা বলেছিলাম। ঈদের সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা, মানুষ যে জার্নি করছে এটা, তারপর চামড়ার দাম, এইসব নিয়ে আমরা কথা বলেছিলাম। তো তখনও পুরো চিত্রটা ওইভাবে আসলে উঠে আসেনি, কারণ যেহেতু আমরা কথা বলেছি সকালের দিকে, দিন গড়াতে গড়াতে পরের দিন যেতে যে তারপর অনেক ডেভেলপমেন্টগুলো আমরা পেয়েছি। তো সেই হিসেবে যেটা দেখা যাচ্ছে যে আমরা যেটা ভাবছিলাম যে রোজার ঈদটা যেরকম সুখকর ছিল মানুষের জন্য, মানে হোম গোয়ার্স যারা, তাদের জন্য, এবার কিন্তু মোটেও সেটা হয়নি। মানে 4-5 ঘন্টা রাস্তা দেখা যাচ্ছে 12 ঘন্টা, 13 ঘন্টা, এমনকি 20 ঘন্টা পর্যন্ত গড়িয়েছে। এটা একটা ভোগান্তি হয়েছে। দ্বিতীয় ভোগান্তি যেটা, যে চামড়ার দাম নিয়ে আমরা যে আশাবাদটা ব্যক্ত করেছিলাম যে এবার মনে হয় সিন্ডিকেট ভেঙে গেছে এবং চামড়ার একটা ভালো দাম পাওয়া যাবে, সেটাও কিন্তু আসলে হয়নি। এটাও আশানুরূপ না, কোনো ফলই আসেনি, বরং এবার আরো খারাপ অবস্থা দেখা গেছে। বিভিন্ন ট্যানারির সামনে ব্যবসায়ীরা চামড়া ফেলে দিয়ে চলে গিয়েছেন। এইরকম একটা বিষয়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আগের চেয়ে তুলনামূলকভাবে একটু ভালোই দেখা গিয়েছে, মানে ওই রকম না, কিন্তু তারপরেও যেটাকে বলা হয় আশানুরূপ, আমরা কিন্তু পত্র পত্রিকার সংবাদে সেই জায়গাটায় দেখতে পাইনি। তো এটা নিয়ে আপনি কি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেটা ঈদের চামড়ার কথা বলছিলেন, সেটা তো আসলে আমরা দেখেছি, ঈদ চলে গেছে, অনেক দিন হয়েছে। আমি যদি একদম আজকের প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে চাই, আইন শৃঙ্খলার পরিস্থিতিটা হচ্ছে, আমি বলবো যে, আপনি বলেন যে আশানুরূপ হয়নি, আমি বলবো আসলে হতাশার জায়গাতেই রয়ে গেছি। কারণ গ্রামে গিয়েছি ঈদ করতে, যাওয়ার পরে আমি যে যা দেখেছি, আমার কাছে খুব মানে শঙ্কার বিষয় বলবো। এই পরিস্থিতিতে, এই চলমান পরিস্থিতিতে, সামনে নির্বাচনের জন্য যে কথাটি হয়েছে, আমরা দেখেছি ইউনূসের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের গতকালকে বৈঠক হলো। সেখানেও আমরা দেখেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে নির্বাচনের জন্য এক ধরনের কথা হয়েছে এবং হয়তো নির্বাচন কমিশন সেই নির্বাচনের তারিখটি অ্যানাউন্স করবেন। সম্ভবত এটা আসলে ফেব্রুয়ারিতেই হবে, এটা এখন পর্যন্ত বলা যায়। তো যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি দেখে এসেছি, আমি আমার একদম বাস্তব অভিজ্ঞতার কথাই বলছি। স্কুল গোয়িং যেই কিডসরা রয়েছে, আমি কিডসই বলি কারণ এরা আসলে ক্লাস 8, 9, 10 এর উপরে না, এরা যখন সংঘবদ্ধ হয়ে 10-12 জন অস্ত্র, সবার হাতে অস্ত্র নিয়ে কাউকে তুলে নিয়ে যাচ্ছে কিংবা কারোর উপরে হামলা করছে, এমন একটি পরিস্থিতিতে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনটি আসলে কতটুকু ফেয়ার হবে, এটা নিয়ে আসলে এই মুহূর্তে ভাবার সময় এসেছে। কারণ আমরা যখন নির্বাচন কেন্দ্রিক হচ্ছি, আমি যদি আইন শৃঙ্খলাকে আসলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারি, তাহলে এরা যাবে, কেন্দ্র দখল করবে, যে পক্ষের হোক, সেটা যে পক্ষেরই হোক না কেন, সেটা বিএনপি হইতে পারে, এনসিপি হইতে পারে, জামাত হইতে পারে, কিংবা অন্য কেউ হইতে পারে। যদি তাদের পক্ষ এই স্কুল গোয়িং বাচ্চারা যায় কোনো কেন্দ্র দখল করে, তাদের সামনে কেউ দাঁড়াবে না। আমি কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি যে এই স্কুল গোয়িং বাচ্চারা যাচ্ছে, আপনারা বড়রা কিছু বলছেন না কেন? তো কথা হচ্ছে, অস্ত্রের সামনে আমরা কেন দাঁড়াবো? কি বলবেন? এটার আসলে প্রোটেকশনটা আমাকে কে দিবে? আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি এ ব্যাপারে, যারা সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি। তাদের কথা হচ্ছে, আমরা আসলে লোকালি সব জায়গাগুলো আমরা চিনি না। তারা অস্ত্র নিয়ে বাজারে মহড়া দিচ্ছে, আমি জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে যাওয়া ততক্ষণ ওরা আসলে ওখানে দাঁড়িয়ে থাকে না। হ্যাঁ, আমি যখন পুলিশ বাহিনীর সাথে কথা বলেছি, যারা আসলে লোকালি, তাদের কথা হচ্ছে, এই মুহূর্তে আমরা গেলাম, মবের শিকার হয়ে আমরা আসলে নিজেদেরকে কতটুকু প্রোটেক্ট করতে পারবো, সেই জায়গাতে তাদের ভিতরে ওই হতাশার জায়গাটা আমি দেখেছি। এরপরে হচ্ছে তারা হয়তো গেল, একজনে যাই, মানে একজনকে ধরে নিয়ে আসলো, তারা একটা গ্রুপ গিয়ে কিংবা ডিবি বা সাদা পোশাকে গিয়ে ধরে নিয়ে আসলো, সকালে আনলো, বিকালে কিন্তু তাদেরকে কেউ না কেউ জামিন দিয়ে নিয়ে যাচ্ছে বা থানা থেকে ছুটি নিয়ে যাচ্ছে। তো
যাকে নিচ্ছে সে কিন্তু আরো বেশি মাসল পাওয়ারের লোক হচ্ছে, যে তুমি তো আমাকে বললা থানা থেকে, আমি তো আমার শক্তি দিয়ে চলে আসছি। তখন সে এর আগে যা করতো, যাকে একটা ধমক দিত সেখানে এখন থাপ্পড় দিচ্ছে, মারছে। এমন একটি পরিস্থিতিতে আপনি ইনক্লুসিভ যদি একটা ইলেকশনের দিকে যেতে হয়, সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলাটাকে যদি কন্ট্রোলে না আনা যায়, তাহলে আসলে এই নির্বাচন, ফেয়ার ইলেকশনের তো কোনো সম্ভাবনাই নাই। এখন সরকারের উচিত হবে বৈঠক করেন, আপনি সবার সাথে বসেন, আইন শৃঙ্খলাকে আপনি কিভাবে আসলে নিয়ন্ত্রণে আনতে পারবেন, সেটা না হয়ে একে তুলে নিয়ে যাব, ওকে তুলে নিয়ে যাব, লিস্ট হচ্ছে। আমরা যেগুলো দেখছি, আমরা যেগুলো আসলে পত্রপত্রিকায় দেখি না আপা, আমরা শহরে থাকি, ঢাকা শহরে থেকে এখানে বসে আমাদের লোকাল প্রতিনিধিরা আমাদেরকে যে নিউজ দিচ্ছে, আমরা সেগুলোকে ছাপানোর ব্যবস্থা করছি বা আমরা কিছু অনুসন্ধানী প্রতিবেদন করছি। যখন গ্রামে আমরা যাই, যখন আমরা দেখি, এটা থেকে আমি বলবো থাউজেন্ডস টাইমস পরিস্থিতি অনেক বেশি খারাপ। এই পরিস্থিতিতে স্কুল কমিটির নির্বাচনও আসলে কতটুকু পেয়ার হবে, এটা নিয়ে শঙ্কা রয়েছে আমার। না, এটা তো অবশ্যই একই রকমের অভিজ্ঞতা আমারও। আমি তো আপনি জানেন যে গ্রামে যাই, গ্রামের মানুষের সাথে কথা বলি। আপনি গ্রামে যেতে ভালোবাসি, আমি ঘুরি। তো একই রকমের যে আপনি যে পরিস্থিতি বললেন, এই অভিজ্ঞতাটা আমারও হচ্ছে। এবং গ্রামের মানুষের মধ্যে যে চাপা আতঙ্ক এক ধরনের, হ্যাঁ, শুধু আতঙ্ক না, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভও দেখা দিচ্ছে, যে তারা আসলে হতাশ হয়ে পড়ছেন যে এই পরিস্থিতি থেকে আমাদের কিভাবে উত্তরণ হবে। হ্যাঁ, এবং সবাই কিন্তু একটা শঙ্কার মধ্যে আছে, যে সবাই যেটা বলছিল যে যখন 5 আগস্টের পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছেন, আর্মি এখন মাঠে আছে, তারপরেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। এবং মানুষের যে নিরাপত্তা, ধরেন রাষ্ট্রীয়ভাবে যেটা, যে আপনি একজন অপরাধী হতে পারেন, কিন্তু তারপরেও আপনার বিচার হবে, কিন্তু রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিবে। হ্যাঁ, সেই নিরাপত্তাটা কিন্তু এখন নেই। অপরাধীদের কথা তো আমি বাদই দিলাম, সাধারণ মানুষ যারা, তাদেরও নেই। এবং এই যে মব ক্রিয়েট করা, আমি গতকালই একটা আসলো সংবাদ চোখে পড়েছে, সেটা হচ্ছে গত 10 মাসে মব ক্রিয়েট করে প্রায় 200-র কাছাকাছি, মানে 170-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে। এই যে মবের যে কথাটি বলছেন, আমি দেখেছি, কয়দিন আগেও দেখেছি যে আমাদের গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই মবের শিকার হচ্ছেন। হ্যাঁ, আপনি কাজ করতে যাবেন, সেখানে যদি আপনি মবের শিকার হন, কিংবা 5-7 জন একসাথে জড়ো হয়ে আপনাকে এসে হামলা করছে, কোনো কিছুই শুনছে না, এই মব সংস্কৃতিটা থেকে, হ্যাঁ, আমি বলবো যে 5 আগস্ট পরবর্তী যেই পরিস্থিতি, যত অবনতি ছিল, সেখান থেকে অনেকটা উত্তরণ হয়েছে। হ্যাঁ, এটা অস্বীকার করার আসলে কোনো সুযোগ নেই। আর গণমাধ্যম কর্মী হিসাবে তো আমরা আসলে সেটাই দেখছি। কিন্তু এখন যেটা আমি দেখছি, আমার কাছে যেটা মনে হচ্ছে, যে প্রত্যেকটা ছেলে মেয়ে তারা নিজেদেরকে বিএনপি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ঠিক যেমন আমরা এর আগে দেখতাম যে আওয়ামী লীগ প্রমাণ করার জন্য উঠে পড়েছে। এখন হচ্ছে ছাত্র দল কিংবা বিএনপি করতো, তার পূর্বপুরুষের এই বিএনপি ছিল, সে বিএনপির কার সাথে ছবি তুলেছে, এগুলো দিয়ে এটা করছে, পাশাপাশি সে মব করছে, পাশাপাশি সে লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে, আবার অস্ত্র ঠেকিয়ে সে মানুষকে হুমকি দিচ্ছে, সেখান থেকে লোক তুলে নিয়ে যাচ্ছে, আবার সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে যে আমি বড় বিএনপি ছিলাম। কিন্তু আমি যতটুকু জানি, বিএনপির নেতা নেত্রীদের সাথে বা ঊর্ধ্বতন যেই তাদের সাথে কথা বলা, তারা কিন্তু কেউ এটাকে প্রশ্রয় দিচ্ছেন না। প্রশ্রয় না দিলেও যেটা হচ্ছে, লোকালি তারা মনে করছে যে আমি বিএনপির যদি এই সিলটা আমি আমার গায়ে লাগাতে পারি, তাহলে আমি যা করব সব সাতকম মাপ। এই সংস্কৃতিটা আসলে গত 16 বছরও কিন্তু একই রকমই ছিল, একই রকম ছিল। এই জায়গা থেকে আসলে উত্তরণ দরকার। আমরা 5 আগস্টের আগে যদি বলি, আমরা যেভাবেই বলি না কেন, মানুষ নতুন বাংলাদেশের স্লোগানে আসলে একটা পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তনের জন্য অনেকগুলো লোক মারাও গিয়েছে, প্রাণ দিয়েছে। সেই প্রাণ দেওয়ার রেজাল্ট যদি আজকে হয় এমন যে একটা লোক রাস্তায় হাঁটবে, তাকে মবের শিকার হতে, একটা গণমাধ্যম কর্মী সে অফিসে এসে চা খাবে, সেখানে তাকে মবের শিকার হতে হবে, তাহলে আমি বলবো আসলে নতুন বাংলাদেশের যে থিম নিয়ে আমরা কাজ করেছিলাম, নতুন বাংলাদেশের জন্য যেই লোকজন জীবন দিয়েছে, সেটা আসলেই বৃথা গিয়েছে। এবং যেটা হচ্ছে যে অনেকেই এটা বলেন, স্যাটার করে বলেন যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন এসেছে, কিন্তু সেই পরিবর্তনটা আগের চেয়ে অনেক অংশে খারাপ পরিবর্তন হয়েছে। মানে আমরা ভালো চেয়েছিলাম, কিন্তু এটা উল্টো হয়ে গেছে ফলটা। আগে তো হলো একজনে কন্ট্রোল করতো, একটা এলাকায় একজন নেতা ছিল, উনি কন্ট্রোল করতো, উনি সন্ত্রাসী হিসাবে কন্ট্রোল করতো, যাই করতো উনি সব এলাকাটা কন্ট্রোল করতো, ওনার নেতৃত্বে সব ছিল, উনি যা বলতো সেটাই হতো। এখন যেটা হচ্ছে
10 জন 12 জন 15 জনের একটা বিচ্ছিন্ন গ্রুপ হয়ে যাচ্ছে, স্কুল গ্যাং হচ্ছে, কিশোর গ্যাং হচ্ছে, কে কি করছে জানি না, আসলেই কেন হচ্ছে, তাদের নিয়ন্ত্রক কে, তাদেরকে কে নিয়ন্ত্রণ করছে, না পুলিশ বাহিনী আছে, না সেনাবাহিনী আছে, না এখানে অন্য কোনো বাহিনী আছে, তারা তাদের মতো নিয়ন্ত্রিত হচ্ছে। সেখানে এমন হচ্ছে যে দুটোই গাঁজা বা বাবা বিক্রেতা, দুই গ্রুপে সংঘর্ষ বেজে বাজার তছনছ হচ্ছে। এখানে নিয়ন্ত্রকটা আসলে কে? এই নিয়ন্ত্রকটা যতক্ষণ পর্যন্ত আসলে আইডেন্টিফাই না হবে ততক্ষণ আপনি সমস্যাটা আসলে সমাধান হবে না। এবং এই পরিস্থিতিতে দেখেন, এটা জুন মাসের মাঝামাঝি আমরা চলে এসেছি। আমরা যেটা জানতে পারছি যে গতকাল যেটা হয়েছে যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে মিটিংটা হয়েছে, বৈঠক, সে বৈঠকটাকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সেক্রেটারি শফিক আলম, হ্যাঁ, উনি রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং সেখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে যারা গেম খেলতে চাচ্ছে বা বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে চাচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা মোক্ষম জবাব হিসেবে যুগান্তকারী একটা বৈঠক হয়েছে এবং এখান থেকেই বাংলাদেশের যে নতুন বাংলাদেশ যেটাকে বলছি সেটার ভাগ্য নিয়ন্ত্রণ হবে বা বাংলাদেশ এই গণতান্ত্রিক একটা শক্তির উত্থান হবে। এই জিনিসগুলো উনি লিখেছেন। তো সেই জায়গা থেকে এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে এক ধরনের বিষয় এবং নির্বাচন কেন্দ্রিক একটা বিষয়। তো সেই জায়গায় যদি যাই যে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো নির্বাচন হতে পারে, যদি ঈদের আগেই হয় ফেব্রুয়ারির মাঝামাঝি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের হাতে কিন্তু আছে 6 মাস। এখন এই 6 মাসে অনেক কাজ। প্রথম যেটা আপনি যেটা বারবার বলছেন, গতবারও বলেছেন, যে আমাদের সুষ্ঠু এবং ফেয়ার যেটাকে ইলেকশন আমরা বলি সেটা করতে গেলে আমাদের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একদম স্বাভাবিক করতে হবে এবং শক্তিশালী করতে হবে, যাতে করে জনগণ যে নিজের ভোটটা দিতে পারে, স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কোনো সহিংসতা না হয় এবং কেউ যাতে কাউকে জোর করে ভোট দিতে বাধ্য করা বা আগের দিনে ব্যালট ভর্তি করে ফেলা বা ব্যালট হচ্ছে ছিনতাই করে নিয়ে যাওয়া, মানুষকে হত্যা করা, যে সহিংসতাগুলো আমরা বাংলাদেশে ভোট কেন্দ্রিক দেখে এসেছি, এটাকে আগে রোধ করতে হবে। তো সেইটা রোধ করতে গেলে আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে অন্য যে কোনো সময়ের চেয়ে এই ভোটে, এই নির্বাচনে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা সবচেয়ে শক্তিশালী করাটা সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ আমরা নতুন বাংলাদেশ বলছি, আমরা একটা প্রত্যয় নিয়ে এসেছি, একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছি এবং মানুষকে একটা আশার বাণী শুনিয়েছি। সেখান থেকে যদি প্রথম নির্বাচনটা আমরা নির্বিঘ্ন না করতে পারি, মানুষকে নিশ্চয়তা না দিতে পারি, মানুষকে এটাকে কি বলে নিরাপত্তা না দিতে পারি যারা ভোট প্রদানকারী, তাহলে কিন্তু সবচেয়ে বড় যে ব্যর্থতার জায়গাটা আসবে এটা একটা। দ্বিতীয় যেটা দ্বিতীয় যেটা এই সফরে, মানে এটা বলে আপনার কাছে আসলে যাব, সেটা হচ্ছে যে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জানেন যে উনি ক্ষমতা গ্রহণের পরে 10 মাসে 11টি বিদেশ সফরে গিয়েছেন এবং এর মধ্যে অনেকগুলো কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এটা আসলে দ্বিপাক্ষিক, যেটাকে আমরা বলি রাষ্ট্রীয় সফর না, এটা হয়তো কোনো একটা সংগঠনের দাওয়াতে বা কোনো একটা হচ্ছে যে আন্তর্জাতিক কোনো একটা প্রতিষ্ঠান, সেই সব যে দাওয়াতগুলো হয়েছে বা সেই প্রতিষ্ঠানে যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানে উনি গিয়েছেন। তো লন্ডনের সফরটাও আমরা এরকম শুনেছিলাম যে এই সফরটা উনি কিং চার্লস যে ওনার হচ্ছে যে পুরস্কার, মানে ওনার যেটা অ্যাওয়ার্ড, যেটা খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড বলা হচ্ছে, সেটা গ্রহণ করার জন্য যাবেন এবং মোটামুটি আমরা জানতে পারছিলাম যে এটা একটি রাষ্ট্রীয় সফর। কিন্তু পরবর্তীকালে সংবাদ সমীক্ষা, যেটা আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে বা নিজেরাও অনুসন্ধান করে যেটা জানতে পারলাম, যে এটি আসলে কোনো রাষ্ট্রীয় ওইভাবে কোনো নিমন্ত্রণ ছিল না। এবং এখানে আরেকটি বড় বিষয় যেটা, যে কিং চার্লস যে অ্যাওয়ার্ডটা, সেই অ্যাওয়ার্ডটা কিন্তু নিজে রাজা দেন না, এটা হচ্ছে ওনার একটা চ্যারিটি সংগঠন আছে, সেখান থেকে একজন কর্মকর্তার মাধ্যমে এটি প্রদান করা হয় এবং এটিকে আসলে যেভাবে রাষ্ট্রীয়ভাবে খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ার্ড বলা হচ্ছিল, এটা আসলে ওই অর্থে অত বেশি গুরুত্বপূর্ণ না। তো সেই জায়গা থেকে আমাদের
উপদেষ্টা গেলেন, প্রধান উপদেষ্টা ওনার জনবহর নিয়ে গেলেন, এবং এখানে খরচের একটা বিষয় উঠে এসেছে, এটা একটা সমালোচনার বিষয় হচ্ছে। দ্বিতীয় বিষয় সবচেয়ে যেটা আমাদের জন্য একটু বিব্রতকর হয়ে দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে ইউকে যিনি প্রধানমন্ত্রী উনি দেখা করেননি, অথচ উনি সেই সময় ইংল্যান্ডে উপস্থিত ছিলেন। যদিও রাজা দেখা করেছেন এবং তাদের একটা বৈঠক হয়েছে, সেখানে আমাদের যে সংস্কার ব্যবস্থা এটা নিয়ে রাজাকে ব্রিফ করা হয়েছে। রাজা বলেছেন যে উনি আমাদের প্রতি মানে সমর্থন আছে ওনার, উনি বাংলাদেশ এবং ইউকের মধ্যে, লন্ডনের মধ্যে যে সংহতি সেটাকে হচ্ছে ধরে রাখতে চান। তো এই বিষয়গুলো হয়েছে। আরেকটি বিষয় এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এটা আপনার কাছে আপনি একটু বলবেন বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, উনি তো ব্রিটিশ একজন এমপি, আগে মন্ত্রী ছিলেন। হ্যাঁ, আগে মন্ত্রী ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে যেহেতু বাংলাদেশের দুদকের একটা অভিযোগ হয়েছে, সে প্রেক্ষিতে উনি নিজেই মন্ত্রীপদ থেকে সরে গিয়েছেন, কিন্তু উনি এখনো একজন এমপি, এবং উনি এমপি হিসেবে এই বিষয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছিলেন একটি, এবং চিঠিতে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল যে আমার সাথে দেখা করুন, যে মিস আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করব, কারণ এখান থেকে দুদক তাকে যে চিঠিগুলো দিচ্ছে সেগুলো উনি পাচ্ছেন না। আবার বলা হচ্ছে ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, ওনাকে সামন করা হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ওনার যে আইনি টিম রয়েছে তারা এখানে যোগাযোগ করা হলে তাদেরকেও ভালো মতো রেসপন্স করা হচ্ছে না। এই যে একটা অবস্থা, এই অবস্থা নিরসনে উনি ইউনূসের সাথে, এবং যেহেতু দুদকের মানে প্রধানও গিয়েছিলেন এবং ইংল্যান্ড থেকে আমাদের পাওনা টাকাগুলো ফেরত আনার মতো একটা বিষয় বলা হচ্ছিল, তো টিউলিপ চাচ্ছিলেন যে এই সুযোগেই মানে এই বিষয়গুলো সমাধান করবেন। তো সেটাও সম্ভব হয়নি, ডক্টর ইউনূস ওনার সাথে দেখা করেননি। তো এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন? সবকিছু মিলে আসলে অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলছিলেন। একদম যদি আমি শুরুতে যেই আলোচনাগুলো করছিলেন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম ভাই, উনি আমাদের খুব পছন্দের একজন ব্যক্তি। উনি যখন বলেন, একজন রাষ্ট্রীয় ব্যক্তি, একজন মুখপাত্র যখন বলেন যে অনেকগুলো কনস্পিরেসি ছিল, সেই কনস্পিরেসিগুলো প্রতিহত হয়েছে, তাহলে রাষ্ট্রের কাজটা কি? কনস্পিরেসি যদি প্রতিহত আপনি নাই করতে পারেন, এটা একদম খুব সিম্পল একটা কথা। এই জিনিসগুলো আসলে এটাকে আমি অতি কথনের জায়গাতেই আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আসলে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাও বলেছেন। এই যে ওবায়দুল কাদের সাহেব হুটহাট করে কথাবার্তা বলতেন, তো অতি কথনটা আসলে এক ধরনের খুব বাজে জিনিস ক্রিয়েট করে। তো শফিক ভাই আসলে হয়তো ওনার পার্সপেক্টিভে উনি মানুষকে ব্যাখ্যা দেওয়ার জায়গা থেকে উনি বলেছেন। তো এইগুলো আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। এবার আসেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে গিয়েছেন, তারেক রহমানের সাথে উনি মিট করেছেন। এটা আসলে কোনো রাষ্ট্রীয় সফর হতে পারে না, মানে একদম খুব মোটা দাগে বললে এটা ব্যক্তির সাথে দেখা করতে গেছেন, বা উনি অন্য কোনো কাজে গিয়েছেন বলতে উনি আসলে একটা অ্যাওয়ার্ড নিতে গিয়েছেন। সেই অ্যাওয়ার্ডের জন্য, আর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইন্টারন্যাশনাল ফিগার, আমরা এটা নিয়ে তো আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। উনি সারা পৃথিবীতে সমাদৃত একজন ব্যক্তি। উনি বিভিন্ন বছরে, প্রতি বছরে উনি আসলে শতাধিকের উপরে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। আর ওনার যে অবদান, অ্যাওয়ার্ড দেওয়ার মতো সারা পৃথিবী আসলে ওনাকে অ্যাওয়ার্ড দিতে পারলে ওনারা খুশি হন। ওই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অ্যাওয়ার্ড নিতে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে উনি, হ্যাঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসলে উনি আগের যদি আপনি শিডিউল না থাকে, উনি যে আপনি হুট করে দেখা করতে চাইলে উনি দেখা করবেন না, ওনার আসলে এত সময় নেই। হ্যাঁ, উনি চার্লস রানীর সাথে দেখা করার কথা ছিল, সেই দেখাটা উনি হয়েছে গিয়েছেন। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটা বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে কি, পাচারকৃত অর্থ ফেরত আনা। এটার জন্য ওনারা কিন্তু দিন রাত 24 ঘন্টা কাজ করছেন। আমরা যখন সংবাদ সম্মেলনে যাই বা কথা বলি, তখন আমরা দেখি যে ওনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ওনারা যতটুকু ভূমিকা রাখা যায় এই স্বল্প সময়ের ভিতরে, সেটার জন্য ওনারা চেষ্টা করছেন। সেই হিসাবে ওনারা টাকাগুলো কিভাবে ব্যাক আনতে পারবেন, ফেরত আনতে পারবেন, এগুলো কিন্তু আসলে যার সাথে গিয়ে টাকাগুলো ফেরত আনবেন ওনার সাথে ওনারা আসলে দেখা করতে, বৈঠকটা হয়নি। এই জায়গাতে আসলে আমি বলবো যে হয়তো কমিউনিকেশনের কোনো এক জায়গায় গ্যাপ রয়েছেন। এরপর আসেন টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি, মন্ত্রী ছিলেন, মন্ত্রী পদমর্যাদায় ছিলেন। ওনার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ রয়েছে। তারা কিন্তু তার স্বচ্ছতা জায়গা থেকে উনি সেখান থেকে পদত্যাগ করে উনি কিন্তু সেই জায়গাটা, এখন ফ্যাক্ট হচ্ছে দুইটা, আপনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বা ব্রিটিশ এমপি হিসাবে আপনি যেই লয়ালিটিটা আপনি গভর্নমেন্টের প্রতি দেখাচ্ছেন, সেটা বাংলাদেশে যখন আসতেছেন তখন কিন্তু আপনার সেই লয়ালিটিটা আপনি দেখাচ্ছেন না।
আমি বলবো যে উনি যে চিঠিটি দিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছেন সেটা কিন্তু খুব মার্জিত একটি চিঠি ছিল। আপনি যদি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার যে অবদান, সেই অবদানের সাথে আমরা একত্রতা পোষণ করে আপনার সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেখা মানে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেটার জন্য আলোচনা করতে দেখা করতে আমার কাছে মনে হচ্ছে আমি প্রধানমন্ত্রী বাদ দিলাম, প্রধানমন্ত্রী ভাগ্নি বাদ দিলাম, বঙ্গবন্ধুর নাতি সেটাও বাদ দিলাম, তো একজন যদি বাংলাদেশের একটা জায়গায় কাজ করতে চায় তাহলে আমার সাথে দেখা করাটা আসলে এটা এখানে খুব বড় রকমের কোনো ঝামেলা হতো না। হ্যাঁ, তারপরে পলিটিক্যালি কিছু বিষয় রয়েছে, যেমন আওয়ামী লীগকে সরিয়ে বা আওয়ামী লীগের এগেনিস্টেই তো আসলে এই সরকারটি, সেই জায়গাতে আপনি দেখা করতে চান, এটাকে আমি আসলে পলিটিক্যাল একটা গেম বলবো। এই পলিটিক্যাল গেমে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো পা দেয় না, সেটাও কিন্তু এক ধরনের এটা একটা বড় জিনিস, এটা ভালো জিনিস। এরপর আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলার কথা, আমি আবার আসলে আমার খুব কনসার্নের জায়গা হচ্ছে এই জায়গায়, এটা তো আসলে সবারই আপনি যদি নির্বাচন করতে চান, ইনক্লুসিভ একটা নির্বাচন করতে চান, ইনক্লুসিভ নির্বাচনের মানে হচ্ছে কি, আপনি সকলের ভোটাধিকার দিতে হবে। এখন বাংলাদেশে যেভাবে 30% বা 35% তো লোকজন আওয়ামী লীগ সমর্থন করে, আগে এদের বিচারটা আসলে সম্পূর্ণ করতে হবে। বিচারের আওতায় এসে এদেশে যারা আমি দেখেছি, আমি না বাংলাদেশের লোকজন দেখেছে, আওয়ামী লীগের ছাত্রলীগের অনেক লোক কিন্তু এই 5ই আগস্টের কিংবা জুলাই বিপ্লবের যে আন্দোলন ছিল সেটার সাথে একত্রতা পোষণ করেছেন। এখন উনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সবাই তো আসলে দোষী না। আপনি ধরেন হ্যাঁ শেখ হাসিনা দোষী, ওবায়দুল কাদের দোষী, মায়া দোষী, কিংবা এরকম আরো 200 জন দোষী, ওদেরকে আপনি আইন শৃঙ্খলা মানে একটা বিচারের আওতায় নিয়ে আসেন, বিচার করেন, দেন ওটাকে বলেন যে এটা এখন কি আওয়ামী লীগ, যদি আওয়ামী লীগ সংগঠন হিসাবে থাকে তাহলে তারা কি নির্বাচন করতে পারবে কিনা, আর যদি না ঠিক আছে এটা থাকবে না তাহলে হচ্ছে এই দলটি আর থাকছে না, আপনি নতুন করে একটা এখন এদের বিচারটা আপনি সম্পূর্ণ না করে যদি নির্বাচনের দিকে যান তাহলে আপনি ইনক্লুসিভ কিভাবে নির্বাচন হচ্ছে? এটা একটা বিষয়। আর একটা বড় বিষয় যেটা সবসময় আমরা বলি সেটা হচ্ছে যে 5 আগস্টে এটা ধরতে গেলে দুই পক্ষের মধ্যে এক ধরনের সংঘাত ছিল, তা আপনি হত্যার শিকার কিন্তু দুই পক্ষেই হয়েছে, সেটা যেভাবে হোক। এখন আপনি এক পক্ষর জন্য বিচার করছেন, আরেকটি পক্ষ যারা তাদের যে হত্যাগুলো হয়েছে, পুলিশের হত্যা হয়েছে বা এই জায়গাগুলোতে কিন্তু কেউ কথা বলছে না। যেখানে আপা ইন্ডিমনিটি যেটা এসেছে, ইন্ডিমনিটিটা বাংলাদেশের শুরু থেকে ইন্ডিমনিটিটা খুব বাজে জিনিস। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে যে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে, পরবর্তীতে আবার ইন্ডিমনিটি দেওয়া, এখন আবার আপনি ইন্ডিমনিটিটা এটা আসলে আমি বলবো যে এটা একটা ব্ল্যাক ল। এক্স্যাক্টলি, এই জায়গাতে ইন্ডিমনিটি দেওয়ার কোনো লজিক নেই। তারপরে ইন্ডিমনিটি দিয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি যদি বলেন যে আমি দোষী তাহলে আগে আমার বিচারটা শেষ করেন, তারপরে আমি কি আসলে আমি তো গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমার ভোট দেওয়ার একটা অধিকার রয়েছে। এখন আপনি যদি বলেন যে না তুমি এই দল নেই, তাহলে তো আমার ভোট এখন আমি অন্য কাকে দিব সেটা নিয়ে একটা জাজমেন্টের, আপনি আগে এটার বিচারটা শেষ করতে হবে। কয়েকটা জিনিস গভর্নমেন্টকে এই মুহূর্তে করতে হবে মোটা দাগে। আইন শৃঙ্খলাকে আপনাকে একদমই জিরো টলারেন্স নীতিতে নিয়ে আসতে হবে, সেখানে যেন এটা XYZ, আমি বলবো যে হিরো আলমের মতো ব্যক্তিও যদি এখানে নির্বাচনে অংশগ্রহণ করে, সে যেন মাসল পাওয়ারের ভয়ে তার কোনো ব্যক্তি ভোট দিতে গিয়ে যেন সে কোনো শঙ্কা ফিল না করে। আপনাকে এটা একদম মোটা দাগে এনশিওর করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা দলের এখানে দাঁড়ানোর জন্য, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তাদেরকে আপনার প্রশাসনিক সেই ব্যাকআপটা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি একটা নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি করতে হবে। এরপরে আসেন একটা জায়গাতে আসলে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর জায়গা যেটা আমরা বলছি যে ন্যাশনাল ইলেকশন চলে আসছে, কিন্তু এখন আপনি কি স্থানীয় সরকার নির্বাচন আগে দিচ্ছেন না, আপনি ন্যাশনাল ইলেকশন জাতীয় নির্বাচনটা আগে। তাহলে যদি আপনি জাতীয় নির্বাচন আগে দেন তাহলে এখন যে স্থানীয় সরকার নির্বাচনটা হবে সেটা আসলে কারো দিনে হবে, সেটা কতটুকু পেয়ার হবে, আপনাকে এটা নিয়ে বলতে হবে। তার থেকে আরেকটা বিষয় আপনি দেখবেন, গতকালকের তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরে যেটা হয়েছে, সকল রাজনৈতিক দলের ভিতরে কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে যে আপনি ওখানে যেয়ে, এখন আপনি তো আসলে নির্বাচিত হওয়ার আগে আমি কাউকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলতে পারি না, কিংবা ওই দলের কে প্রধান হবে সেটা বলতে পারছি না, কিন্তু আপনি যেই ধরনের আয়োজন নিয়ে হচ্ছে তার মানে তো মনে হচ্ছে আমি একটা দলের প্রধানের সাথে কথা বলতে যাচ্ছি বা পরবর্তী প্রধানের সাথে কথা বলতে চাচ্ছি। এই ভাইবটা যদি তৈরি করে তাহলে তো আমি রেজাল্টটা আসলে আমি জানি যে কি হবে। 18, 14, 18 এবং 24-এর রেজাল্ট আমরা যেমন জানতাম, আমরা কি এখনো একই রেজাল্টের দিকে যাচ্ছি? যদি এটা হয় তাইলে আমি বলবো যে আসলে এটা 14, 18 কিংবা 24-এর পুনরাবৃত্তি যদি হয় তাহলে 1400 লোকের জীবন দেওয়া, এত লোক মারা যাওয়া, এত লোকের সম্পদহানি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করুন, তাহলে দেশটা আসলে শান্তিতে যদি কিছু একটা দাঁড়াবে, না হলে আসলে কোনো সুযোগ নেই। না, অবশ্যই এটা আমরাও মনে করি। এবং আজকে এখানেই আমরা আমাদের সংবাদ সমীক্ষা শেষ করছি।
পরবর্তীতে আমরা আসব, আপনি জানেন এই বিষয়ে আজকে আর আলোচনা করতে চাচ্ছি না, পরবর্তী সপ্তাহে করব। সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধাবস্থা তৈরি না হয়েছে। এখানে একটা কথা আসলে না বললে আমাদের যে দর্শকরা রয়েছে আমার মনে হয় ওদের জন্য 1 মিনিট একটু সময় যদি নিই আমরা এই জায়গাতে, এটা আমি এখন না, আমি এটা একদম শুরু থেকে যদি আমি আরো 3 বছর রাখতে, 3 বছর না আসলে তো প্রতি বছর আমরা ঈদ কেন্দ্রিক দেখতাম যে কি হচ্ছে ফিলিস্তিনের লোকজন ইসরায়েলে যায় একটা টোকা মারতেছে, হামাস করতেছে। মানে কি আপনি মৌচাকে একটা ঢিল মারলেন, মৌচাক থেকে ভোমরাগুলো মৌমাছিগুলো এসে আপনাকে হুল ফুটায় চলে যাবে। যেটা হলো হতে হতে এখন হচ্ছে কি আসলে মানে মানচিত্র থেকে কিন্তু ফিলিস্তিন উঠে গেল, মানে গাজা মানে ফিলিস্তিনটা আসলে শেষ হয়ে গেছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। আমার কাছে এগুলোকে সাবোটাইজ মনে হয়, কিংবা আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আসলে এক ধরনের ফাঁদ তৈরি করা, এটা একটা ফাঁদ তৈরি করা ছিল। এখন ইসরায়েলের যে অবস্থান, ভাই আমি যদি এখন আপনার সাথে নড়তে যাই তাহলে আমাকে আপনার সমপরিমাণ হয়ে নড়তে হবে, হয় আর একটু উপরে যেয়ে নড়তে হবে, না হলে না। ইসরায়েল যা হচ্ছে, ইসরায়েলের ব্যাকআপ দিচ্ছে কি আমেরিকা ব্যাকআপ দিচ্ছে, এর ভিতরে এখন কি হলো, ইরান যাই এখানে হামলা করলো, বা ইরানে হামলা হলো, ইরান সেটার ব্যাকআপ দিচ্ছে। হ্যাঁ আমরা আসলে চাই যে আমরা কখনো কোনো, আমার কাছে প্রত্যেকটা প্রাণী মূল্যবান, অবশ্যই সেটা যে প্রাণ হোক, সেটা হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, মুসলিম হইতে পারে, প্রত্যেকটা প্রাণ সমানভাবে মূল্যবান। আপনি যদি প্রাণ না থাকেন তাইলে আপনি কার কাছে দাওয়াত দিবেন, আপনি কার কাছে যাবেন, কার জন্য যাবেন? প্রাণটা থাকতে হবে। সেই প্রাণী হত্যা হচ্ছে, আমি যদি বলি যে না মুসলিম হত্যা হচ্ছে, আমিও কি আনন্দ, আবার হচ্ছে হিন্দু হত্যা হচ্ছে, আমি যদি বলি কি আনন্দ, তাহলে এগুলো তো আসলে ঠিক না, মানবতা না। ওই জায়গাতে আজকে যা হচ্ছে সেখানে আবারও নতুন রক্ত ঝরছে, রক্তপাত হচ্ছে, এগুলো থেকে আসলে মুক্তি দরকার, নিষ্কৃতি দরকার, অবশ্যই মুক্তি দরকার। এবং আপনি যেটা বললেন সেই কথা ধরেই বলছি যে আমরা সবাই যেটা চাই যে এই রক্তপাতহীন, হানাহানিহীন একটি সুন্দর পৃথিবী আমরা চাই, এবং সেই প্রত্যয় ব্যক্ত করে, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, শুভেচ্ছা।